ঐতিহ্যগতভাবে এই কাঁথা সেলাইয়ের একটা বিশাল চর্চা কিন্তু আমাদের ছিল, কিন্তু কালের বিবর্তনে সেই অভ্যাস আমরা ভুলতে বসেছি। এখন আর কাঁথার জন্য নতুন করে কাপড় পুরনো হওয়ার অভ্যাস বা অপেক্ষা করতে হয় না, সব বদলে গেছে। বদলে যাওয়ার পাশাপাশি এই স্মৃতির এতদিনের কাপড়গুলো এখন আর প্রয়োজন পড়ে না, হয়তো বয়লার ভাগারে যে তার জায়গা হয়, অথচ এটাকে চমৎকার একটা রূপ দেওয়া যেত। আজ যারা অতিথি হিসাবে আছেন তারা এমন চমৎকার কাজটাই করছেন, যা দিয়ে তারা নতুন করে একটা গল্পের সূচনা করছেন। কারা করছেন সেই গল্পের সূচনা, তাদের সাথে আলাপ করাতে চাই, একদম মা থেকে আলাপ করাচ্ছি। আমাদের সাথে আজ অতিথি হিসাবে আছেন ইউল্যাবের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের শিক্ষক AFM মনিরুজ্জামান শিপু, এবং শিক্ষার্থী আছেন ডান দিকে শারিয়া সিফাত আছেন এবং তাসনিম ফেরদৌস নসীন আছেন। তিনজনকে শুভ সকাল, স্বাগত সকালের বাংলাদেশে। ধন্যবাদ। কেমন আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। এত সকাল উঠে কেমন লাগছে? আসলে সকাল সকালই ওঠা হয়, তো আজকে একটু নতুন লাগছে। আর এই কয়দিন যে এক মাস যে রিহার্সেল গেল। আচ্ছা স্যার, এখানে একটু মজার একটা বিষয় আছে, দর্শকদের বলতে চাই। যারা বলছে ডান দিক থেকে, যে দুজন বলছেন সকাল সকাল ওঠা, আমার সহকর্মী সৈয়দা সাদিয়া মিজামিনের স্টুডেন্ট, তাই আগামীতে কখনো ক্লাস মিস হলে ঘুমিয়ে গিয়েছিলাম এটা বলবার কোনো সুযোগ থাকলো না, আফসোস। যাই হোক, কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, স্যার একটু আপনার কাছ থেকে শুরু করতে চাই। এই গল্পটা বললাম, আমি কি কোনো ভুল বলেছি কিনা যে আপনারা যা করবার চেষ্টা করছেন, একটু আপনার ভাষায় শুনতে চাই। আপনারা যে চমৎকার উদ্যোগটি নিয়েছেন তা একটু আমাদের গল্পটি আমাদের বলুন। এই যে যেটা এখন রেজোনেন্স আমরা বলছি, সেটা তো কোনো একটা সময় ট্র্যাশন শো ছিল, সেই ভাবনাটা থেকে যদি এই যাত্রাটা একটু আপনি শুরু করেন। এটা আসলে আমি তো ইউল্যাবে তো কনসেপচুয়াল আর্ট, অ্যানিমেশন এগুলো পড়াই, তো কনভার্জেন্স কমিউনিকেশন কোর্সে প্রথমে কনসেপচুয়াল আর্ট, ইনস্টলেশন আর্ট, পারফরমেন্স আর্ট এগুলো করতাম। তো MITর একটা ট্র্যাশন শো, ওটা ইউটিউবে ছিল, ওরা 12 বছর আগের দিকে করেছে, তো ওটা দেখে আমার খুব ভালো লাগলো। এরপরে ট্র্যাশন শো নিয়ে যখন একটু সার্চ করলাম, তখন দেখলাম ডেনিশ একজন আর্টিস্ট 90s-এর দিকে এই ট্র্যাশন শো নাম দিয়ে সে ট্র্যাশ দিয়ে একটা ফ্যাশন শো করেছিল। বাহ, সেখান থেকে এই নামটার উৎপত্তি। তো পরে আমি মনে করলাম যে আমার ক্লাসে এটা ইন্ট্রোডিউস করতে পারি, অ্যাটলিস্ট এটা করলে আমাদের ভিতরে এই যে অযাচিত যে বারবার কাপড় কেনা, এটা একটা প্রতিযোগিতা ফেলে দেওয়া, হ্যাঁ, এটা থেকে একটু অ্যাওয়ারনেস তো হবে। তো এই দিয়ে ট্র্যাশন শোটা শুরু করি। তো আমি যেহেতু আর্টিস্ট, আমার সবসময় নতুন ধরনের কিছু করার ইচ্ছা, একই জিনিস করতে তো অবশ্যই চায় না। তো তারপরে শুধু ট্র্যাশন শোতে না থেকে এটাকে আরও নিজের মতো একটা কনসেপ্টের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকলাম। তো পরে এটাকে কি করলাম, যে আমাদের যে মূল কনসেপ্টটা এখন দাঁড়ালো সেটা হচ্ছে ফেলে দেওয়া জিনিস দিয়ে গল্প বলা, এবং গল্পটা আমরা বলছি কন্টেম্পলেটিভ মুডে, একটা মেডিটেটিভ একটা মুডে। সো আমরা যখন স্টেজে পারফরমেন্স করি, ওরা যখন পারফরমেন্স করে, পারফরমেন্সটা এমনভাবে করা হয় যেন দর্শকরা মেডিটেটেড ফিল করে, হ্যাঁ, কানেক্টেড ফিল করে পুরো। হ্যাঁ, গল্পটা তারা দেখা না, তারা যেন এক্সপেরিয়েন্স করে, এইভাবে আমরা গল্পটা বলি। কিন্তু এই গল্পের খাতে যদি আমরা জানতে চাই যে গল্প তো একসময় শেষ হয়ে যেতে পারে, তাহলে প্রত্যেক সেমিস্টার এই বিষয়টাকে, নতুনত্বটা ধরে রাখার আসলে চালিকা শক্তিটা কি, কোথা থেকে এই নতুনত্বটা আসছে? নতুনত্বটা আমাদের মানে এই রেজোন্যান্স শো রূপান্তর, এর যে মেকানিজমটা, এইটা তো ধীরে ধীরে তৈরি হয়েছে এবং তৈরি হচ্ছে। তো অ্যাকচুয়ালি যেভাবে আমরা গল্পটা বলতে চাই সেখানে এখনো পৌঁছতে পারিনি। ওকে, তো এখানে রূপান্তরের আমাদের একটা গোল আছে, সেটা হচ্ছে শর্ট টার্ম গোল একটা আছে, লং টার্ম গোল আছে। শর্ট টার্ম গোল হচ্ছে প্রতি সেমিস্টারে আগের বারের থেকে একটু ভালো হতে হবে, রূপান্তরের কনসেপ্টে আরও কাছাকাছি যেতে হবে। আর লং টার্ম গোল হলো দর্শক যেন তালি দিতে ভুলে যায়, সেইটা যেদিন হবে সেদিন আমরা বুঝবো যে হ্যাঁ, এখন রূপান্তরের জায়গায় পৌঁছতে পেরেছে। তার মানে হচ্ছে দর্শক সেই জোনে আসলে চলে গেছে। আমি যদি সিফাতের কাছে জানতে চাই যে এই বছর তো আসলে ছিল প্ল্যাটফর্ম সোসাইটি, প্রত্যেক বছর নতুন নতুন থিম নিয়ে আসলে আমরা কাজ করি। তো এইবার যখন প্ল্যাটফর্ম সোসাইটি আসলো, তখন গল্পটাকে সাজানোটা কি চ্যালেঞ্জিং ছিল? যে আমি একটু বাড়তি করে জানতে চাই, রুনি একটা চমৎকার টার্ম বললো প্ল্যাটফর্ম সোসাইটি, আমার অনেক দর্শকই হয়তো বুঝবে না, যদি টার্মটা একটু চমৎকার করে তাদের বুঝিয়ে বলা যায়। প্ল্যাটফর্ম সোসাইটিটা কি? প্ল্যাটফর্ম সোসাইটিটা হচ্ছে এই যে আমরা ডিজিটালাইজড হচ্ছি, আমরা যে প্ল্যাটফর্মগুলো ইউজ করছি ডিজিটাল, যে ফেসবুক বলতে পারি, ইনস্টাগ্রাম বলতে পারি, বা মেটা প্ল্যাটফর্ম, যেই হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে যেই এগুলো যে ইউজ করছি, এগুলোকেই আসলে প্ল্যাটফর্ম সোসাইটি বলা হয়।
তো এবারের থিম আমাদের ছিল প্ল্যাটফর্ম সোসাইটি। এটার উপরে আমাদেরকে এই রূপান্তরের যেই কোরিওগ্রাফি ছিল, গল্পগুলো ছিল, এগুলো আমরা সাজিয়েছি। তো আসলে আমি থিয়েটার করতাম ছোট থেকে, এবং কাকতালীয়ভাবে আজকে আমার যেই দল তার জন্মদিন, কলেজ বাহ। থিয়েটারের জন্মদিন। তো কলেজ থিয়েটারকে শুভ জন্মদিন। এবং আমার গুরু নাট্যগুরু তৌফিক হাসান ময়না, ওনাকেও শুভেচ্ছা। আমার বাবা আনোয়ার হোসেন মণ্ডল। তো গল্পগুলো আসলে আমাদের যেই দৈনন্দিন জীবনে যে গল্পগুলো হয়, ধরেন যে রিলস দেখছি অনেকক্ষণ, দেন হচ্ছে কোনো কাজ করতে ভুলে যাচ্ছি, এই যে যেই ব্যারিয়ারগুলো চলে আসছে এই প্ল্যাটফর্ম সোসাইটির জন্য, সেগুলোকেই আসলে আমরা আস্তে আস্তে ফুটে তুলেছি আমাদের যেই টিমগুলো ছিল তাদের কাজের মাধ্যমে। এবং শুধু যে নেগেটিভগুলোই দেখিয়েছি তা না, পজিটিভগুলো আমরা দেখেছি। যেরকম নওশিন আছে আমার সাথে, আমাদের যেই 90s-এর আগে আর্লিতে আমরা বহিপীর পড়েছি, বহিপীরের যে কনসেপ্টগুলো ছিল, যেরকম যে তান্ত্রিক আসে বা এরকম বলে তাড়াতাড়ি আর্লি ম্যারেজ দিতে হবে মেয়েদেরকে, তাদের পড়াশোনার সুযোগ নেই, এই জিনিসগুলোও নেগেটিভ ছিল, যেগুলো এখন প্ল্যাটফর্ম সোসাইটির কারণে আমরা একটা পজিটিভভাবে ইম্প্যাক্ট পড়ছে আমাদের সোসাইটিতে। তো পজিটিভ নেগেটিভ সব কিছু মিলেই আমরা সুন্দর করে গল্পগুলো সাজিয়েছি। চমৎকার। তাসলিম ফেরদৌসী নওশিন, একটু আপনার কাছে জানতে চাই, ভার্সিটি লাইফের পড়াশোনা ঠিক আছে, পড়বো, এক্সাম হবে, দিয়ে বেরোয় যাব, কেন এত অ্যাক্টিভিটি করব, কেন এত ব্যস্ততার মধ্যে যাব, বাড়ি থেকে নিশ্চয়ই প্রশ্ন করতে পারে পুরো জার্নিটা কেমন ছিল অ্যাজ এ স্টুডেন্ট, মানে হাউ ডিড ইউ ডিসকভার ইউর সেলফ অর হোয়াট ডিড ইউ ডিসকভার নিউ? আমার কাছে পুরো জার্নিটা শুরু থেকেই খুবই এক্সাইটেড ছিলাম আমি পুরো জার্নিটাতে, যে একটা পারফর্ম করব একটা বড় মঞ্চে, সবাই দেখবে। তো এই জন্য আমি এক্সাইটেড ছিলাম। আর আমি ভাবছিলাম যে আসলে কি মেসেজটা দেয়া যায় দর্শকদের বা আমাদের সোসাইটিকে আমরা কি জানাতে পারি। তখন আমার মনে হলো যে আমাদের যে চিন্তা চেতনা বা ভাবনাগুলো, এগুলো আসলে কোথাও গিয়ে আবদ্ধ হয়ে আছে। তো এই চিন্তার যদি একটা মুক্তি ঘটানো যায়, এই চিন্তাগুলোর থেকে বেরিয়ে এসে চিন্তার বাইরেও যে চিন্তা থাকে, এটা যদি আমরা করতে শিখি, তখন মাথায় আসলো যে কেন নয় এটা প্ল্যাটফর্ম সোসাইটির থ্রুতেই। তো আমরা তো সবসময় যে আমরা আসলেই শিফাত যেটা বললো যে প্ল্যাটফর্ম সোসাইটিকে সবসময় নেগেটিভলি প্রেজেন্ট করা হয়, যে এটা মানে প্ল্যাটফর্ম সোসাইটি মানেই হচ্ছে নেগেটিভ কিছু, আমরা এখানে সময় দিলে সময় নষ্ট হচ্ছে। কিন্তু দেখা যায় যে পুরাতন আমলের যে ধ্যান ধারণাগুলো বা যেগুলো এখন যুগের সাথে তাল মিলিয়ে, ওই ধারণার সাথে তাল মিলিয়ে চলা আসলে সম্ভব হচ্ছে না। তো ওই প্ল্যাটফর্ম সোসাইটির থ্রুতে এসে ওই ধারণাগুলোর সাথে মিক্স করে গিয়ে তাল মিলিয়ে চলা এখন আসলেই সম্ভব না। কিন্তু প্ল্যাটফর্ম সোসাইটির থ্রুতে এখন আমরা পজিটিভলি আমরা জানতে শিখছি যে কিভাবে আমরা ওই ধ্যান ধারণা থেকে বেরিয়ে এসে কিভাবে নতুন করেও চিন্তা করতে পারি। এই জন্যই আমার যে গ্রুপটা ছিল, আমাদের গ্রুপের আমরা চিন্তা করেছি যে আমাদের গ্রুপের নাম হবে চিন্তার মুক্তি। এভাবেই চমৎকার। স্যার, একটু আপনাকে থ্যাংক ইউ দিতে চাই, কংগ্রেচুলেট করতে চাই। ইটস অ্যান অ্যামেজিং ইনিশিয়েটিভ। এই জন্য, কারণ বিশ্ববিদ্যালয় যে বললাম সবার একটা তাড়া থাকে, শেষ করে বেরিয়ে যাব চাকরির বাজারে, আমার জন্য নতুন শুধু চ্যালেঞ্জ অপেক্ষা মুখস্থ করছে, এবং পরীক্ষার পরীক্ষা খাতায় দিব লেখা। স্যারের কাছ থেকে, হয়তো একটু বাড়তি খাতির রাখলাম স্যারের সাথে, আমার গ্রেডটা যেন ভালো থাকে, এটা মূল উদ্দেশ্য থাকে। এখান থেকে যে আপনি শিক্ষার্থীদের একটা উন্মুক্ত চিন্তায় উদ্বুদ্ধ করছেন, এটা খুব বেশি জরুরি ছিল। কারণ এই যে বিশেষায়িত জ্ঞানের যে প্রক্রিয়া, তা আমরা অনেককাল আগেই হারাতে শুরু করেছি। বিশ্ববিদ্যালয়ের যে বিশেষ জ্ঞান, বই পুস্তকের শিক্ষায় সীমাবদ্ধ হয়ে যাচ্ছিলাম। ইউ হ্যাভ ডান অ্যান অ্যামেজিং থিং। এই যে প্ল্যাটফর্ম সোসাইটিকে বেছে নেয়, এটা সবচেয়ে বড় উদ্যোগ ছিল বলে আমার কাছে এই জন্য মনে হয়, কারণ এই সোসাইটিটাই প্রতি মুহূর্তে আমাদের একটা প্রতিযোগিতা শেখায় না, হ্যাঁ। ওকে ছাপিয়ে যাওয়া, ওর থেকে ভালো কিছু হওয়া। এই যে আমরা সেলফি চেক ইনের মাধ্যমে যে প্রতিযোগিতাটা প্রতি মুহূর্ত তৈরি করি, সেই প্রতিযোগিতার মাঝেও যে চমৎকার কোনো গল্প জন্মাতে পারে এবং এটাকে একটা শক্তিশালী বার্তা হিসেবে সমাজে দেওয়া যেতে পারে, এই গল্পটাই আমরা শুনছিলাম। গল্পে আমরা ফিরবো, কিন্তু তার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ছোট্ট একটা বিরতি। ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। বিরতির পর আর একবার স্বাগত সকালের বাংলাদেশে। জুলহাস জুবাইর আপনাদের সাথে আছে। সাথে আছি আমি রুনি, এবং আমাদের সাথে আছেন তিনজন অতিথি। একজন হচ্ছেন AFM মনিরুজ্জামানের শিপু, শিক্ষক, মিডিয়া স্টাডিজ এবং জার্নালিজম ডিপার্টমেন্ট। তার সাথে আছেন মোহাম্মদ শাহরিয়ার সিফাত, শিক্ষার্থী MSJ ইউল্যাব, এবং তার সাথে আছে তাসনিম ফেরদৌসী নওশিন, শিক্ষার্থী MSJ ইউল্যাব। স্যার, আমরা রেজোনেন্স শো নিয়ে কথা বলছিলাম। তো প্রত্যেক সেমিস্টার তো এক একটা করে থিম চেঞ্জ হতে থাকে।
তো এই থিমটা থেকে আসলে আপনারা গল্পগুলোকে কিভাবে বের করে নিয়ে আসেন স্টুডেন্টদের পারফরমেন্সের জন্য? একই সাথে স্যার এই থিমটা কি কোনো ডেমোক্রেটিক ওয়েতে আপনারা নির্বাচন করেন কিনা, নাকি আপনি ফিক্স করে দেন ঠিক আছে এবার এভাবে কাজ করে, এটাও একটু জানতে চাই। অ্যাকচুয়ালি থিমটা আমাদের ডিপার্টমেন্টের এইচওডি ডক্টর সুমন রহমান এটা ঠিক করেন। তারপরে আমাদের ডিপার্টমেন্টে যতগুলো কোর্স আছে সবাই এই থিম নিয়ে কাজ করে, আমরাও করি। তো রেজোন্যান্স শো রূপান্তরের এটার যে মানে কাঠামোটা, সেটা হচ্ছে আমি হলো মূল কাঠামোটা ঠিক করি। যেমন মনে করেন যে এই যে আমরা বসে আছি এই সোফাটাতে, এই সোফাটা একটা কাঠামো, তো কাঠামোটা কেমন হবে ওটা আমি ঠিক করলাম, কিন্তু ভিতরের এই যে কাপড় কেমন হবে, রং কেমন হবে, এগুলো সব হচ্ছে স্টুডেন্টরা তাদের মতো করে করবে। বাহ। এবং এগুলো হচ্ছে একটা লাইভ থিং, মানে জীবন্ত, কারণ স্টুডেন্টদের সব জীবন। হ্যাঁ, এইভাবে হচ্ছে আমাদের রূপান্তরের আর্ট ফর্মটা। তো এখানে প্রথমে ওদেরকে প্ল্যাটফর্ম সোসাইটি কি এটা বুঝিয়ে দেওয়া হয়, থিমটা বুঝিয়ে দেওয়া হয়। তারপরে ওদের গ্রুপ ভাগ করে দেওয়া হয়, গ্রুপটা ওরা নিজেরাই ঠিক করে। গ্রুপে ডেজিগনেশন ঠিক করে দেওয়া হয়, যেমন কেউ ডিজাইনার হতে হবে, কেউ মডেল হতে হবে, কেউ ম্যানেজার হতে হবে, কেউ আবার পোর্টফোলিও তৈরি করবে। এরকম 4টা ডেজিগনেশন ওর ভিতরে থাকতে হবে গ্রুপ। এইবার ওরা মিলে কি গল্প ওরা বলবে এটা ওরা ঠিক করবে। তো আমি যেটা করি সাধারণত আমার কোর্সে যে থিমটা থাকে, যেমন প্ল্যাটফর্ম সোসাইটি, আমি বলি প্রথমেই প্ল্যাটফর্ম সোসাইটি নিয়ে ভাববে না, ভাববে তোমাদের জীবনের কোন জায়গাগুলোর ভিতরে তোমাদের জার্নিটা যাচ্ছে, তোমরা কি নিয়ে বেশি ফেস করছো, সেখান থেকে একটা গল্প তোমরা আগে ঠিক করো। যে হয়তো তোমরা টিউশন ফি নিয়ে গল্প বলতে চাও, বা হয়তো তোমাদের বাসায় বিয়ে দিতে চাচ্ছে তাড়াতাড়ি, আর্লি ম্যারেজ নিয়ে বলতে চাও, যেটা তোমরা ফেস করছো সেটা নিয়ে তোমরা গল্পটা ঠিক করো। তারপরে প্ল্যাটফর্ম সোসাইটি এইটার সাথে তোমাদের গল্পটা কানেক্ট করে একটা গল্প তোমরা এবার তৈরি করো। এইভাবে ওদের বলি, তারপরে ওরা ওদের গল্প, মানে পুরো ক্রিয়েটিভ থট প্রসেসটাকে আপনি এনকারেজ করেন অ্যাজ এ ফ্যাকাল্টি। চমৎকার। একটু নসীনের কাছ থেকে শুনতে চাই। নসীন, স্যার যেমনটা বলছিলেন, প্রথমে তো উনি কাঠামোটুকু দাঁড় করান, পরে পুরো দায়িত্ব আপনাদের, ডিজাইনারও আপনারা হন, একই সাথে পুরো স্টোরি আপনারা তৈরি করেন, একজন পোর্টফোলিও করেন, কেউই আপনারা ডিজাইনার নন। না, এই যে রিউজ করা কাপড়, সে কাপড় দিয়ে নতুন স্টাইলিং করা, মানে হয় কিভাবে, এই ঘটনাগুলো ঘটে কিভাবে, মানে আগ্রহী আমি খুব জানতে। আসলে শুধুমাত্র ইউজ করা কাপড় না, এর সাথে সাথে আমরা আরও ইউজ করা বা ফেলে দেওয়া অনেক কিছুই ব্যবহার করি। তো যখন স্যার আমাদেরকে বললো গল্পও সাজানো হয়ে গেল, এরপর ক্লাসে স্যারকে ফিডব্যাক দিলাম, গল্প ভালো লাগলো স্যারের। এরপর বাসায় গিয়ে আমি আসলে চিন্তা করছিলাম যে কি ফেলে দেওয়া জিনিস দিয়ে আমি করতে পারি কাজটা, কি করতে পারি। তখন আমি বারান্দায় তাকালাম, বারান্দা দিয়ে তাকিয়ে আছি, তাকিয়ে আমি দেখলাম যে কাপড় টাঙানোর জন্য যে দড়িগুলো থাকে, তো ওই দড়ির দিকে আমার চোখ পড়লো। তখন আমি দড়িটা কেটে নিয়ে এসে একটা জামায় লাগিয়ে আমি হচ্ছে ইলিউশন একটা ক্রিয়েট করার চেষ্টা করলাম। আর শুধু বলতে গেলে যে শুধু ফেলে দেওয়া জিনিস দিয়ে আসলে আমার জামাই বা আমি লাগিয়ে ফেললাম, জামা পোশাক বানিয়ে ফেললাম, এটা করলেই হয় না। আমার যে গল্পটা আমি বলতে চাচ্ছি, সেই জিনিসটা ওই গল্পের সাথে কতটুকু মিনিং ক্রিয়েট করছে, কানেক্টেড হচ্ছে কিনা, সেটাও আসলে চিন্তা করেই আমরা আমাদের পোশাকটা বানাই। আচ্ছা, আমি সিফাদের কাছে আসতে চাই। এইবার তো আসলে পারফরমেন্স, এইবার তো আসলে কোঅর্ডিনেশনের দায়িত্বে থাকা হয়েছে, কোরিওগ্রাফিতে থাকা হয়েছে। সিফাতের নিজের না হলে থিয়েটার ব্যাকগ্রাউন্ডের আছে, একটা এক্সপিরিয়েন্স আছে, বাট অন্যান্য যারা স্টুডেন্ট আছে তাদের তো আসলে থিয়েটার ব্যাকগ্রাউন্ড থেকে তারা আসেনি, কিন্তু এই যে লাইভ অডিয়েন্সের সামনে পারফর্ম করা, ক্যারেক্টারের মধ্যে থাকা, এইটা আসলে স্টুডেন্টরা কিভাবে সেই কাজটা করলো, কিভাবে তাদের মধ্যে থেকে সেই ট্যালেন্টটাকে বের করে আনা হলো? আমি ওদেরকে যেটা বলেছিলাম যে আমরা কেউ পারফর্মার না, আমাদের যে তোমাদের যে স্টোরিটা আছে সেটা নিয়ে তোমরা ভাবো, এটা যে আসলে হয়েছে আমাদের সমাজে ঘটে যাচ্ছে সেই জিনিসটা ফিল করো, কারণ কি ইমোশনটা ম্যাটার করে আমাদের ওইখানে। আর যেভাবে কোরিওগ্রাফিটা এবার আমি করেছি সেটা হচ্ছে প্রত্যেকটা আর্ট ফর্ম থেকে একটু একটু করে নিয়েছি। সেটা মাইম থেকে নিয়েছি, বাংলা যে নাটকের ধারা বর্ণাঢ্য রীতি নাটক থেকে নিয়েছি, তারপর কবিতা থেকে নিয়েছি, বা মাইকেল অ্যাঞ্জেলোর যে আর্টগুলো আছে, ডেভিড ওনার যে পোস্টারগুলো, ডেভিড যে পোস্টারগুলো, ওই পোস্টারগুলো ছোট ছোট পয়েন্ট ধরে কাজগুলো। কারণ কি সবসময় আমি এরকম মনে করিনি যে ডায়লগ দিলেই বা মাইম করলেই যে সব মেসেজটা আমরা দিতে পারবো এমন না, শুধু নীরবভাবে দাঁড়িয়ে থেকেও একটা মেসেজ যে প্রোভাইড করা যায়, এই চিন্তাগুলো আমি করেছি। সিফাত, একটু থামাই। আপনি শৈশব থেকে থিয়েটারে যুক্ত, আপনার কাছে মাইকেল অ্যাঞ্জেলো, আপনার কাছে মাইম, আপনার কাছে
প্রত্যেকটি আর্ট ফর্মের এক্সপ্রেশনগুলো খুব সাবলীল। জি। আপনি দেখতে দেখতে করতে করতে বড় হয়েছেন, কিন্তু যাদের কোরিওগ্রাফ করছেন জি। তারা তারা কেউ তো পারফর্মার একদমই নন, আনকোরা। একদমই আনকোরা। জি। মানে তাদের রিয়াকশনটা কি ছিল? তারা আপনি যখন মাইকেলেঞ্জেলো বলবেন বা ডেভিড বলবেন জি। কিংবা মাইম বলবেন, জি। তাদের মাইন্ড রিয়াকশন কি থাকে? শুরুর দিকে আমরা হচ্ছে স্যার ক্লাসে নিয়ে যেত আমাদেরকে, তো ওদের সাথে আমাদের কথোপকথন হইতো, ওদেরকে আমি দেখাইছি, বলে দিয়েছি যে মাইকেলেঞ্জেলোর আর্ট দেখবা, রেনেসান্সের আর্টগুলো দেখো। দেন ওই যে ড্রেসের কথা বললো, ড্রেসের কথা আমি বলেছিলাম যে টিশানের আর্টগুলো দেখো, ওইখানে ওনার যে কালারগুলা, উনি যেই সুপ্রিম কালারিস্ট বলা হয় টিশানকে, ওই কালারগুলো পিক করো, এবং আমাদের প্রত্যেকটা সেমিস্টারে কোনো না কোনো একটা কালার থিম দেওয়া থাকে, সেখান থেকে ওনাদেরকে আস্তে আস্তে ডেভেলপ করা। এবং হ্যাঁ, ওনারা যেহেতু পারফর্মার না, আমি প্রত্যেকটা এক্সপ্রেশন প্রথমে আমি ওইটা নিই নিজের ভিতরে, নিয়ে আমি পারফর্ম করে ওনাদেরকে একবার দেখাই, বা অন্য যে ভালো করতেছে তাকে দিয়ে একবার উদাহরণ দেখাই, দেন বলি এটা আমার মতন ছিল, এটা আমার পারসেপশন ছিল, এখন তোমরা তোমাদের মতন করে যেটা বেটার হয় সেটা একটু ট্রাই করো। সেখানে আমি একটু একটু করে ইমপ্রুভ করে দিই ওদেরকে, ওদের এক্সপ্রেশন, হাঁটা, কথা বলা, চলা সব কিছু নিয়ে আস্তে আস্তে একটু। ও তো স্যার বললেন রূপান্তরিত হওয়া, ওই রূপান্তরটা আমরা চেষ্টা করি। হ্যাঁ, তো স্যার রূপান্তরিত যখন গল্পটা শুনছি তখন মনে হচ্ছে যে আসলে এটাতে শুধু যুক্তই হচ্ছে, কোনো কিছু আপনি ডিডাক্ট কিন্তু করছেন না। তো কত স্টুডেন্ট সোফা রূপান্তরে কাজ করেছে বা ট্র্যাশন শোতে কাজ করেছে? এ পর্যন্ত 4 বছরে প্রায় 300 স্টুডেন্ট কাজ করেছে। আর এই আমাদের আড্ডাতে আমি আরেকটু পরিষ্কার করে দিই, এখানে এইবারের যে শোটা হলো, এখানে ও ছিল পার্টিসিপেন্ট, কারেন্ট স্টুডেন্ট, সে কিন্তু মেন্টর। সে মেন্টর ছিল। তার মানে আমাদের এই প্রোগ্রামে যেটা হয় কোর্সে, যারা কারেন্ট স্টুডেন্ট থাকে তারা যখন এই কোর্সটা পাশ করে যায়, পরবর্তীতে তাদের মধ্যে থেকে সিলেক্টেড কিছু স্টুডেন্ট আবার মেন্টর হিসাবে যোগ বাহ। দেয়। যেমন শিফাত আগে করেছে এই কোর্স, তো এখন শিফাত এখানে কোরিওগ্রাফার হিসাবে জয়েন করেছে। এর আগে শিফাতও কিন্তু একসময় পার্টিসিপেন্ট ছিল, তখন অঙ্কিতা দাশগুপ্তা বলে সে আবার তখন কোরিওগ্রাফার ছিল। এরকম করে ওরাও আবার শেখে, এও হয়তো একসময় কোরিওগ্রাফার হবে। হ্যাঁ, তখন নতুন স্টুডেন্ট আবার ওর কাছে শিখবে। চমৎকার স্যার, একটা এভাবে পরম্পরার বন্ডিং, মধ্য একটা দিয়ে। গ্রুপ তৈরি হচ্ছে, এটা একটা পরম্পরা তৈরি হচ্ছে। ট্রেইল তৈরি হচ্ছে, একদম, একটা একদম। জার্নি টোটাল। যাই হোক, যত সহজে আমরা বলে ফেললাম গল্পটা, বিষয়টা এরকম না। একটা সেমিস্টারের পুরো গল্প, একটা সেমিস্টারও কিছু ক্ষেত্রে এরকম চমৎকার উপস্থাপনের জন্য অনেক কম সময়ে যারা পারফর্মিং আর্টের সাথে জড়িত, আপনারা বিষয়টি ভালোভাবে উপলব্ধি করতে পারবেন। তাই এই গল্পটি ঠিক সেই আঙ্গিকে একটু আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, তবে তার আগে আরো একটা বিরতির সময় হয়েছে। ফিরছি এখনই, সাথেই থাকুন। বিরতির পর সকালে বাংলাদেশ, আপনাদের সবাইকে স্বাগত। রুনি আছে, আমি জুলহা জুবাইর আছি। সময় নিয়ন্ত্রণে যেহেতু আমাদের থাকতে হয়, পিছনে যে গল্পগুলো আমাদের হচ্ছিল তা আপনাদের সাথে শেয়ার করতে পারলে আরো মজা হতো। তবে যেহেতু তা শেয়ার করা যাচ্ছে না, যে পারফরমেন্স নিয়ে আমরা কথা বলছি তার কিছু অংশ দেখি, তারপরে বাকি গল্প বলবো। এটা এবারে পারফরমেন্সের একটা ক্লিপ আমরা দেখলাম। তো এই যে এখানে কিন্তু আসলে আমরা অনেকগুলো ক্যারেক্টার দেখছি, শুধুমাত্র পরিত্যক্ত কাপড় কিন্তু না, তার সাথে অনেক প্রয়োজনীয় জিনিসও কিন্তু এখানে দেখা যাচ্ছে। সেই বিষয়গুলি সম্পর্কে আসলে জানতে চাবো। নওশীন এবং সিফাত দুজনের কাছেই জানতে চাচ্ছি, যেহেতু সিফাত আগে পারফর্ম করেছে এবং নওশীন এবার কাজটা করলো। শুধু তো কাপড় না, তুমি বলছিলে দড়ির কথা, তো এরকম অনেক পরিত্যক্ত জিনিসের তো প্রয়োজন হয়। এই যে আমরা একটা উইং দেখতে পাচ্ছি, সেটাতে কি মানে
যে পাখনাগুলো ছিল সেগুলো কি মুরগির পাখনা? মুরগির পাখনাই ছিল। আহা, এগুলো কোথা থেকে কালেকশন জোগাড় প্রসেসটা হয়? কি হয়েছে? এটা জানতে আচ্ছা, চাই। এগুলো কালেক্ট করতে মুরগির যে মুরগি যারা বিক্রি করে ওখানে যেতে হয়েছে আমাদের। Okay. তারপর ওগুলোকে বাসায় নিয়ে আসা, ক্লিন করা, শুকানোর পরে তারপর ওটা দিয়ে উইংস বানানো, এভাবেই করেছি। বাহ, একটু তাহলে সিফাতের কাছ থেকে শুনি। সিফাত, যখন আপনি অ্যাজ এ স্টুডেন্ট এই কোর্সটার ইনটেক ছিলেন তখন আপনার ফার্স্ট এক্সপিরিয়েন্স কি ছিল? যদিও থিয়েটারের একটা অভিজ্ঞতা আছে, জি। তারপরে একটু জানতে চাই বাড়ির মানুষের রিয়াকশন, এই মানে পুরনো বলে যে জিনিসপত্র কি কালেক্ট করছেন, ময়লা জিনিসপত্র নিয়ে কোথায় যাচ্ছ, কি করছো? এরকম কিছু হয়েছে কিনা? হ্যাঁ, এরকম মানে আমি তো ব্যাচেলার থেকে আমার সাথে হয় নাই, বাট আমার যে টিমমেটরা ছিল ওদেরকে খুব বকা শুনতে হয়েছে, এগুলো কি ময়লা আবর্জনা সব বাসার মধ্যে নিয়ে আসতেছো, এইটা ওইটা, মানে বিভিন্ন কাটা ছেঁড়া কাপড় চোপড় ছিল আমাদের। আর আমার ইয়েটা ছিল হচ্ছে, আমার সময় ছিল নেক্রোপলিটিক্স, আমাদের থিমটা ছিল। তো আমি যেই ক্যারেক্টারটা অ্যাডপ্ট করেছিলাম জামাই বউ, আমাদের ওইখানে মানে আমাদের দেশে মফস্বল শহরগুলোতে যেই আর্লি ম্যারেজের যে ব্যাপারটা, সেটা আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলাম। তো আমি সেজেছিলাম জামাই। তো নতুন জামাইয়ের যেই টোপর হয়, দেন মালা হয়, ওইগুলো আমার বাসায় যেই বার্থডে ক্যাপ ছিল ওইটাকে আমরা রিফ্রেম করেছি, রিইউজ করেছি, ওইটাকে আমরা সুন্দর করে সাজিয়েছি, টোপরের লুক দিয়েছি। দেন মালাটা যেটা ছিল, আমাদের যে ফেলে দেওয়া সরঞ্জাম ছিল বার্থডের, ওই ঝিরিঝিরি ইয়াগুলো, ওগুলো কেটে কেটে আমরা মালা বানিয়েছিলাম। দেন ওই যে হার্ট শেপ, ওইটা কাগজ কেটে সুন্দর করে দেন ওইটাকে ডেকোরেট করেছিলাম কিছু সুন্দর চুমকি, দেন হচ্ছে কিছু পুঁথি দিয়ে। এগুলো সব রিইউজ করা, মানে অন্যের জামা থেকে খুলে লাগানো, যে ফেলে মানে দেওয়া। কোনো কিছু আছে Interesting. যেটা আছে সেটা না, অন্য কোনো কিছু দিয়ে সেটাকে আমরা রূপান্তর recreate করা, করছি বা আমরা রূপান্তর সেটাকে করছি। রূপান্তর করছি আমরা সেই বিষয়ে। চেঞ্জ করে ফেলছি। একটু জি। স্যারের কাছে যেতে চাই। স্যার, রিয়াকশনটা জানবো স্টুডেন্টসদের, মানে বলে কি না যে স্যার এটা খুব ওভারওয়েলমিং হয়ে যাচ্ছে আমাদের জন্য, বা এরকম কোনো কিছু, মানে আপনার জার্নিটা শুনবো অ্যাজ এ ফ্যাকাল্টি। স্টুডেন্টরা তো পারফর্ম করছে। আমার তো খুবই কষ্টকর জার্নি যায় শোর আগের দিন পর্যন্ত। মানে মনে হয় আমার প্রতি মুহূর্তে মনে হয় আমি ওদের খুব কষ্ট দিচ্ছি, কারণ ওদের সকালে আসতে হয় আর খুব ডিসিপ্লিন মেনটেন করতে হয় স্বাভাবিকভাবেই, যে টাইমলি আসতে হবে। ঠিক টাইমলি কয়েকজন তো আসবে না, তো আসবেই না, এবং না আসলে পরে আমাদের রিহার্সেল দেরি হয়ে যায়, আমরা কাজ করতে পারি না। সো এইসব নিয়ে অনেক যুদ্ধ যায়, কষ্ট অনেক যায়। কিন্তু স্যার আসলে স্টুডেন্টদের রূপান্তর হয়, আপনার কি মনে হয়? হ্যাঁ, যেমন এই শোটা তো কেবল শেষ হলো, গত শোয়ের কথা বলছি। শো শেষ হওয়ার পরে একজন স্টুডেন্ট আমার রুমে আসলো, এসে বলল, স্যার আপনার সাথে কথা বলতে চাই। বলো। বলে, স্যার আমার একটা ট্রমা ছিল, ট্রমাটা কেটে গেছে। বাহ, বাহ, ওর একটা ট্রমা ছিল, ওদের বন্ধুরা 4 জনের ভিতরে 2টা বন্ধু মারা যায়, এবং ওদের আরেক বন্ধু যে ছিল ওকে বলছিল এবার বোধহয় আমরা মারা যাব। এইটা নিয়ে ওর 2 বছর যাবত ওর ট্রমা ছিল। বলে, স্যার আমার এই রিহার্সেল করতে করতে আমার ট্রমা কেটে গেছে। বাহ। তারপরে বললো যে ওর আরেক বন্ধু নুসরাতের কথা, যে ও হচ্ছে কারোর সাথে কথা বলতো না। ও অস্ট্রেলিয়াতে গিয়ে অর্ধেক পড়ে চলে এসছে বলে ফ্যামিলিতে ওর একটা ট্রাভেল যাচ্ছিল, এখানে এসে ইংলিশে পড়তে পড়তে বাদ দিয়ে আবার এমএস যেতে আসছে। তারপরে ওর কোনো বন্ধু নাই, বলে নুসরাতের এখন বন্ধুত্বের সারা ইউলাভ ভর্তি। বাহ। সো এই ধরনের ওদের ওপেন হইতে পারে, কারণ আমরা যে রিহার্সেলটাও করি সকাল থেকে, যে মাঠের ভিতরে খালি পায়ে, হ্যাঁ, আমরা তো এখন প্রথমে যখন ওদের খালি পায়ে হতে বলি ওরা ভয় পায়, ও মা খালি পায়ে হব। হ্যাঁ, কিন্তু আমাদের ছোটবেলায় তো আমরা খালি পায়ে তাই স্বাভাবিক হয়েছে, ছিল, এটা তাই দুনিয়া হয়েছে। এই যে খালি পায়ে যে ওরা 15-20 দিন যে ওখানে রিহার্সেল করলো সারাদিন, এতে করে ওদের তো জীবনটাই চেঞ্জ হয়ে গেল, জড়তা চলে যায়, দাম্ভিকতা চলে যায়, একদম আত্মকেন্দ্রিকতা মাটির চলে কাছে যায়। কি চলে আসে, চমৎকার, কি মাটির চমৎকার। এবং স্পর্শে। কমিউনিকেশনটা হয় সবার স্যার, ভিতরে। আপনি ব্যক্তি জীবনে যখন পড়ছিলেন তখন, এখন মনে হয় কিনা যে তখন যদি এরকম কিছু থাকতো হয়তো আপনি মানুষটা আরো একটু ব্যতিক্রম কিছু হতেন, এটা মিস করেন কিনা? হ্যাঁ, অ্যাজ এ অবশ্যই ফ্যাকাল্টি স্টুডেন্ট হওয়ার ইচ্ছা হয় কিনা? সেই চাওয়া থেকেই তো আসলে এটা করা, সেই চাওয়া থেকেই করা। চমৎকার। বাহ, খুবই সুন্দর। আসলে আমাদের সবারই কোনো না কোনো একটা চাওয়া থাকে, সেই চাওয়া থেকে আসলে আমরা নতুন কিছু করি। নতুন কিছু করি এবং স্টুডেন্টদের কাছে সেটা ঢেলে দিতে চাই, তো সেটা আমাদের একটা অতৃপ্তি থেকে। তাই আপনাদেরকে এটা বলে সাফাই দেওয়া হলো যে কখনো কোনো কিছু চাপ নেওয়ার দরকার নেই, বুঝে নিতে হবে যে এটা কোনো একজনের চাওয়া ছিল, এটা আপনারা করছে। যাই হোক, আপনাদের জন্য শুভকামনা স্যার, আপনার জন্য শুভকামনা। অসাধারণ এই যাত্রা অব্যাহত থাকুক, কারণ একজন শিক্ষার্থীকে একজন থেকে এক দলে পরিণত করার যে প্রক্রিয়া আপনি নিয়েছেন, এবং ব্যক্তি পরিচয়ের ঊর্ধ্বে উঠে একটা চমৎকার গ্রুপ বন্ডিং, সেই সাথে একটা ব্যক্তি পরিচয়ের বাইরে এসে একটা টিম প্লেয়ার হিসেবে যেভাবে আপনি তৈরি করছেন, হ্যাটস অফ টু ইউ and best of luck to you too. Yes. চমৎকার ভবিষ্যৎ আপনাদের জন্য নিঃসন্দেহে অপেক্ষা করছে। দর্শক, আজ এখানে ইতি টানতে চাই, তবে প্রথাগত শিক্ষার
যে ব্যবস্থা, তার বাইরে যে সকল শিক্ষক এরকম চমৎকারভাবে শিক্ষার্থীদের নিয়ে ভাবছেন, তারা ব্যতিক্রম কিছু করছেন। আপনাদের যে যাই বলুক না কেন, সময় প্রমাণ করে দিবে আপনারাই সঠিক ছিলেন। আজকে সবাইকে আবারও শুভ সকাল জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।